তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে লর্ড বাইরন। অলরাইট, এখন লর্ড বাইরনকে আমরা সবাই জানি। আমরা যদি লর্ড বাইরনকে তো জানবই, কারণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর, ঠিক আছে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে রোমান্টিক যুগ সম্বন্ধে একটা সম্যক ধারণা লাভ করা। রোমান্টিক যুগ বলতে আমরা কি বুঝি এক কথায় প্রথমেই জেনে নিই, তাহলে লর্ড বাইরনের সাথে কনসেপ্টটা মিলবে। রোমান্টিক যুগ এমন একটা যুগ যেখানে 5 জন মেজর বা প্রধান রোমান্টিক কবি চলে এসেছিলেন। এই 5 জন প্রধান রোমান্টিক কবি কে কে ছিলেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। এই 5 জন রোমান্টিক কবি ছিলেন। এই 5 জন মহান কবির জোরে এই পুরো যুগটার নাম হয়ে গেছিল রোমান্টিক যুগ। তার কারণ এদের লেখার মধ্যে রোমান্টিক টেন্ডেন্সি দেখতে পাই। কি কি রোমান্টিক টেন্ডেন্সি কোনগুলো? রোমান্টিক টেন্ডেন্সি হচ্ছে লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রথম জিনিস। দ্বিতীয় কথা রিটার্ন টু নেচার বা লাভ ফর নেচার, এটাই প্রথম জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়াভেলিজম, মধ্যযুগের প্রতি টান, ভালোবাসা। তিন নম্বর কথা হচ্ছে নেচার ইজ লিভিং কনসেপ্ট। এরা কম বেশি সবাই ভাবতো যে প্রকৃতি হচ্ছে প্রাণবন্ত, জীবন্ত, প্রকৃতি মায়ের মতো, প্রকৃতি হচ্ছে স্নেহ দেয়, প্রকৃতি ভালোবাসা দেয়, এইটা প্রকৃতি সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ ক্যারি করতো। 3 নম্বর কথা হলো এনারা সবাই স্বাধীনতা প্রেমী ছিলেন, ঠিক আছে। আমরা যদি বাইরনের কথা বলি বা পিবি শেলির কথা বলি, মারাত্মক রকম স্বাধীনতা প্রেমী ছিলেন, ঠিক আছে। প্রত্যেকটাই, শুধু বাইরন বা পিবি শেলি নয়, প্রত্যেকটা রোমান্টিক কবি স্বাধীনতা প্রেমী হয়, ঠিক আছে। ব্যক্তি স্বাধীনতার উপর এরা প্রচন্ড জোরালো সওয়াল করেছিলেন বা প্রশ্ন করেছিলেন যে কেন মানুষ ব্যক্তি স্বাধীনতা উপভোগ করবে না। মানুষের ব্যক্তি স্বাধীনতা উপভোগ করা উচিত, সোসাইটি প্রথমে নয়, সমাজ প্রথমে নয়, প্রথমে ব্যক্তি, এইটাকে এনারা প্রমোট করতেন। এমনকি রেভলিউশনারি স্পিরিট, বিপ্লবাত্মক চিন্তা ভাবনাও ছিল কবিদের মধ্যে। বিশেষ করে আমরা পিবি শেলির যদি কথা পাই এবং লর্ড বাইরনের কথা পাই, সেখানে বিপ্লবাত্মক চিন্তা ভাবনা, স্বাধীনতার চাহিদা এবং বিপ্লবাত্মক কথাবার্তা আমরা সমস্ত কিছু পাই। ইভেন আমরা যদি লর্ড বাইরন, যেহেতু আজকে প্রসঙ্গটা হচ্ছে লর্ড বাইরনের প্রসঙ্গ, সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে জানতে পারবো লর্ড বাইরন শেষ জীবনে স্বাধীনতার আন্দোলনে, গ্রিসের স্বাধীনতার আন্দোলনেও নিজেকে জুড়ে দিয়েছিলেন। সো দিস ইজ লর্ড বাইরন। লর্ড বাইরন সম্বন্ধে মোটামুটি 1-2 কথা আগে বলবো। কি? লর্ড বাইরন 5 জন মহান রোমান্টিক কবিদের মধ্যে লর্ড বাইরন একজন অনন্য সাধারণ প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। বুঝতে পারলেন? এই লর্ড বাইরন একটি জমিদার পরিবারে জন্ম, নামটাই লর্ড, লর্ড মানে জমিদার, বাইরন। বুঝতে পারলেন? লর্ড বাইরনের জমিদার পরিবারে জন্ম, কিন্তু শারীরিকভাবে একটু অক্ষম ছিলেন। তার একটা পা ছোট ছিল লর্ড বাইরনের, এবং সেইটাতে লর্ড বাইরনের বারবার মনে হতো যে আমি সাধারণ মানুষদের থেকে পিছিয়ে আছি, তাই সাধারণ মানুষদের থেকে আমি পিছিয়ে আমি তো থাকতে পারবো না, আমাকে এগিয়ে যেতে হবে, তাই নিজেকে আমি অ্যাট্রাকটিভ বানাতে চাইবো। তো লর্ড বাইরন নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্বকে তিনি কি অত্যন্ত আকর্ষণীয় করতে শুরু করেছিলেন। বিভিন্ন লিটারেচার পড়া, সাহিত্যের জ্ঞানে শ্রেষ্ঠ হওয়া, বুঝতে পারলে, কবিতা লেখা এবং তার ব্যারনিক স্ট্যাটাস, বুঝতে পারলেন, এবং নিজের অ্যাট্রাকটিভ পার্সোনালিটি এতই উঁচু পর্যায়ে পৌঁছে গেল, আস্তে আস্তে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে গেলেন, অ্যাট্রাকটিভ হয়ে গেলেন লর্ড বাইরন। বলা হতো নাকি হি বিকাম এ ম্যাগনেট ফর দ্য গার্লস, বুঝতে পারলেন, অ্যান্ড লেডিজ। যখন লর্ড বাইরন যেতেন রাস্তা দিয়ে, তখন মেয়েরা কাজ ফেলে লর্ড বাইরনকে দেখত। লর্ড বাইরনের ওই ব্যারনিক স্ট্যাটাস, জমিদার, তারপর এত বিখ্যাত কবি এবং তার সাথে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কথাবার্তা, সুন্দর কথাবার্তা, লর্ড বাইরনকে মেয়েদের কাছে খুব বেশি বিখ্যাত বানিয়ে দিয়েছিল। বুঝতে পারলে কিনা? তো লর্ড বাইরনের যদি তুমি জীবনে দেখো, তুমি দেখতে পাবে অসংখ্য প্রেম প্রসঙ্গ তুমি পাবে লর্ড বাইরনের জীবনে। প্রচুর প্রেমিকার কথা পাবে লর্ড বাইরনের জীবনে, এবং লর্ড বাইরন জীবনে প্রচুর প্রেম করেছেন, ঠিক আছে। এবং একটা টাইম ফ্রেমে তিনি সত্যিকারের প্রেমে পড়ে যান একজন বিধবার সাথে, ঠিক আছে। যাই হোক, তার যে ম্যারিড লাইফটা ছিল মোটেও ভালো ছিল না, এবং আলটিমেটলি শেষ জীবনে কিন্তু আবার একটা অদ্ভুত জিনিস হয় লর্ড বাইরনের সাথে, তিনি এডুকেটেড উমেনদের থেকে দূরে থাকতে পছন্দ করতেন লর্ড বাইরন। বুঝতে পারলে কিনা? এবং আমরা দেখতে পাই যে লর্ড বাইরনের জীবনে প্রস্টিটিউটসদেরও প্রচুর ভূমিকা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এইগুলো এত বেশি ভোগবাদ, ঠিক আছে, এত বেশি ভোগবাদী তিনি লিপ্ত হয়ে গেছিলেন লর্ড বাইরন। কবিতাও লিখতেন, প্রকৃতির পূজারীও ছিলেন, সৌন্দর্যের পূজারীও ছিলেন,
কিন্তু ভোগবাদে মানে এই যে এনজয় করবো লাইফটা, এই ব্যাপারটাতে এত বেশি এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছিলেন লর্ড বাইরন যে তখন তিনি মনে করলেন যে এটার মধ্যে আনন্দ নেই, সেই স্যাটিসফ্যাকশনটা নেই, অ্যান্ড হি ডিসাইডেড টু ফাইন্ড সামথিং মোর স্যাটিসফাইং। এবং তখন তিনি স্বাধীনতার লড়াইয়ের, বিপ্লবাত্মক চিন্তা ভাবনার মধ্যে লড়াইয়ের যে স্বাধীনতার পাওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে সেইটাতে তিনি খুঁজে পান। সেই সময় জানি যে গ্রিসের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। গ্রিসকে দখল করে রেখেছিল তুর্কিরা, এবং তুর্কিরা অত্যাচার করত গ্রিসের সাধারণ মানুষের উপর, গ্রিসের স্বাধীনতা প্রেমী মানুষের উপর। তখন লর্ড বাইরন গ্রিসের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি যোগদান করেছিলেন, লর্ড বাইরন, এবং শেষ জীবনে ওখানেই তিনি মারা যান লর্ড বাইরন। মৃত্যুর পর লর্ড বাইরনকে প্রচুর সম্মান দেওয়া হয়েছিল, ঠিক আছে। সো দিস ইজ লর্ড বাইরন। এক কথায় আমরা লর্ড বাইরন সম্বন্ধে জানলাম। এবার লর্ড বাইরন সম্বন্ধে আমরা নোটসটাতে আসা যাক, ঠিক আছে। এক কথায় রাফ আইডিয়া চলে এসেছে লর্ড বাইরন নিয়ে। আচ্ছা, পুরো নামটা মনে রাখবে, জর্জ গর্ডন বাইরন। আমরা লর্ড বাইরন বলি, ঠিক আছে। তো পুরো নামটা কিন্তু মনে রাখবে, জর্জ গর্ডন GORDON, গর্ডন বাইরন, জর্জ গর্ডন বাইরন, ঠিক আছে। এটা হলো পুরো নাম। লন্ডনে জন্ম হয়েছিল 1788 সালে, ঠিক আছে। তার বাবা একটা স্কাউন্ডেল ছিল, বুঝতে পারলে। লর্ড বাইরনের বাবা একটা চিটিংবাজ লোক ছিল। ও একটা লর্ড বাইরনের মাকে বিয়ে করেছিল যে খুব ধনী মহিলা ছিল। লর্ড বাইরনের মা অত্যন্ত ধনী মহিলা ছিল, বুঝতে পারলে কিনা। এবং তারপর কি করলো, লর্ড বাইরনের মায়ের সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিয়েছিল তার বাবা। তারপর আবার এর জন্য কি হয়েছিল, লর্ড বাইরনের জীবনে কিছু সাময়িক সমস্যা এসেছিল, কিন্তু আবার লর্ড বাইরনের মধ্যে তার বাবার কিছু ক্যারেক্টারিস্টিক তুই দেখতে পাবি, বুঝতে পারলি কিনা। বাইরন ওয়াজ সিঙ্গুলারলি হ্যান্ডসাম, প্রচন্ড হ্যান্ডসাম দেখতে ছিল লোকটা। লর্ড বাইরন একজন অসাধারণ সুদর্শন যুবক ছিলেন, অ্যান্ড হি ওয়াজ লেম, কিন্তু একটু খোড়া ছিলেন, ঠিক আছে। হিজ ফিজিক্যাল বিউটি অ্যান্ড ব্যারোনিয়াল পজিশন, কিন্তু নিজেকে অত্যন্ত আকর্ষণীয় বানিয়েছিলেন লর্ড বাইরন। এতটাই আকর্ষণীয় হয়ে গেছিলেন যে হি বিকাম এ ম্যাগনেট ফর দ্য গার্লস অ্যান্ড লেডিজ। তার ফিজিক্যাল বিউটি অ্যান্ড ব্যারোনিক্যাল পজিশন এবং তার পোয়েটিক জিনিয়াস মেড হিম দ্য ম্যাগনেট অফ অ্যাট্রাকশন ফর লেডিজ। তিনি ম্যাগনেট হয়ে যান, একদম চুম্বকে পরিণত হয়েছিলেন মেয়েদের কাছে। হিজ পোজ অ্যান্ড সম্বার ডিসপোজিশন ইজ কল্ড বাইরনিজম। তার যে অ্যাটিটিউড, তার যে স্টাইল, তার যে টেন্ডেন্সি, এটাকে বাইরনিজম বলা হয়, বুঝতে পারলে কিনা। এটা কি বলা হয়, বাইরনিজম বলা হয়। তার এডুকেশন নিয়ে যদি বলি, খুব হাইলি এডুকেটেড ছিলেন, জমিদার ঘরের ছেলে তো, খুব ধনী পরিবারের ছেলে, পড়াশোনা ভালো করেছিল। হি ওয়াজ এডুকেটেড অ্যাট হ্যারো অ্যান্ড ক্যামব্রিজ। He enjoyed a life full of color and life. কি বুঝতে পারলে, এমন একটা জীবন উপভোগ করেছিলেন যেটা খুব প্রাণবন্ত জীবন ছিল, বুঝতে পারলে কিনা। After this he went to Europe and Orient in 1815. এরপর তিনি ইউরোপে চলে যান, ওরিয়েন্টের দিকে চলে যান 1815-তে। He married Miss Milbank, an English heiress, but she deserted him after years. একজন মহিলার সাথে তার বিয়েও হয়েছিল, কিন্তু তাকে তিনি ছেড়ে দেন, ঠিক আছে। ইট ডিসঅ্যাপয়েন্টস, এবং কি ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হি হ্যাড লেফট ইংল্যান্ড অ্যান্ড নেভার রিটার্ন। এবং তার ইংল্যান্ডকে আর ভালো লাগছিল না, ইংল্যান্ডে সব কিছু তার বোরিং মনে হচ্ছিল, এবং ইংল্যান্ড ছেড়ে তিনি চলে যান, এবং ইংল্যান্ডে আর কোনোদিন ফিরে আসেননি তিনি। হি স্পেন্ট 8 years ইন অ্যাব্রড, 8 বছর বিদেশে কাটিয়েছিলেন। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সেলি, এরপর সেলির সাথে তার দেখা হয়। সেলি খুব ভালো বন্ধু হয়ে গেছিল, পিবি সেলি মনে আছে, পিবি সেলি, মেরি সেলি, এর খুব ভালো বন্ধু হয়ে গেছিল। এরা গল্প করতে আসতো। বাইরন পিবি সেলির বাড়ি যেতেন, পিবি সেলির সাথে গল্প করতেন, মেরি সেলির সাথে গল্প করতেন, বুঝতে পারলে কিনা। He went to Greek, তারপর গ্রিসে চলে যান, and used all his energy for the Greece independence. গ্রিসের স্বাধীনতা আন্দোলনের জন্য, স্বাধীনতার লড়াইয়ের জন্য নিজের সমস্ত শক্তিকে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সমর্পণ করে দিয়েছেন। তিনি গ্রিসে ছিলেন না, কিন্তু গ্রিসকে স্বাধীন করবার জন্য সমস্ত চেষ্টা করেছিলেন। দ্যাট ওয়াজ বাইরন। হি ডাইড অফ ফিভার। তারপর জ্বর হয় একবার ওই স্বাধীনতার আন্দোলনে, মানে অ্যাডভার্স পরিস্থিতির মধ্যে, শীতের মধ্যে থাকতে হতো, বৃষ্টি পড়ছে, সেটার মধ্যে লড়াই করতে হতো, তো জ্বর হলো একবার 1824-এ। হিজ বডি ওয়াজ গিভেন টু গ্র্যান্ড ফিউনারাল টু ইংল্যান্ড। তারপর ওখানেই তিনি মারা গেছিলেন। তার বডিটা রিটার্ন হয়েছিল ইংল্যান্ডে, এবং সেই তাকে শেষ সম্মানটা, বিশাল শেষ সম্মান দেওয়া হয়েছিল। কাকে? লর্ড বাইরন, বুঝতে পারলে কিনা। তা এক কথায় অসাধারণ একজন লেখক ছিলেন রোমান্টিক যুগে লর্ড বাইরন, ঠিক আছে। একটা কথা বলেছিলেন, সেই কথাটা শুনে রাখো, কমেন্ট্রিটা, ওনার একটা কোটেশন আছে।
প্লিজার ইজ এ সিন, ভোগবাদ, আনন্দ করা, ওইটা একটা পাপ। আর সামটাইম সিন ইজ এ প্লিজার, আর কখনো পাপটাই হলো প্লিজার মানুষের কাছে। প্লিজার ইজ এ সিন আর সামটাইম সিন ইজ এ প্লিজার। বুঝতে পারলি কিনা? এটা কার কথা? লর্ড বাইরনের কোটেশন। ঠিক আছে, বুঝতে পারলে? এবার কি কি লিখেছিলেন সেইটা দেখা যায়। বাইরন পাবলিশ হিজ ফার্স্ট ভলিউম অফ ভার্স। বাইরন তার প্রথম ভলিউম প্রকাশিত করেছেন আওয়ার্স অফ আইডলনেস, এটা প্রকাশিত করেন। হি ওয়াজ ফিউরিয়াসলি অ্যাটাকড বাই এডিনবার্গ রিভিউ। তাকে অ্যাটাক করতে শুরু করলো এডিনবার্গ রিভিউ। তাহলে বাইরনের প্রথম লেখা হলো আওয়ার্স অফ আইডলনেস। বাইরনের প্রথম লেখার নাম কি? কামান বলো। আওয়ার্স অফ আইডলনেস, যেটা এডিনবার্গ রিভিউর লোকেরা, মানে একটা লিটারেরি ম্যাগাজিন, সেখানে প্রচুর সমালোচনা করা হলো, এটা ভালো নয়, ল্যাঙ্গুয়েজ ভালো নয়, কনসেপ্টটাও অড, এমনি করে করে সমালোচনা করা হলো। বাইরন ভাবলো এত ভালো লিখলাম, কোথায় প্রশংসা করবি, সে না আবার সমালোচনা। হ্যাঁ, হি ওয়াজ ফিউরিয়াসলি অ্যাটাকড বাই এডিনবার্গ রিভিউ। এডিনবার্গ রিভিউতে তার পুরো সমালোচনা করা হয়েছিল। তিনি যে লেখাটা লিখেছিলেন সেটা হলো আওয়ার্স অফ আইডলনেস। আওয়ার্স অফ আইডলনেস, সেটা পুরো সমালোচনা করে দিল এডিনবার্গ রিভিউ। বুঝতে পারলে কিনা? তখন তার রাগ হয়ে গেল এডিনবার্গ রিভিউর লোকগুলোর উপর। তখন তিনি একটা এসে লিখলেন, প্রোজ লিখলেন। কি লিখেছিলেন? স্যাটাইরিক্যাল ম্যানারে, ব্যঙ্গ করে। হিজ ফেমাস রাইটিং ইংলিশ বার্ড অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। তার একটা বিখ্যাত লেখা প্রকাশ করলেন এরপরে। লেখাটার নাম ছিল ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। স্কচ হচ্ছে মদ, যারা মদ খেতে খেতে রিভিউ দেয় তারা আর কি বুঝবে, ঠিক আছে, সমালোচকদের এগেনস্টে। এটাও বিখ্যাত হয়ে গেল। 1809 চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এইটা লিখে। এইটা তো তাকে একদম একদিনে সুপার ডুপার হিরো বানিয়ে দিয়েছিল। বুঝতে পারলি? এক রাত্রির মধ্যে সে পুরো সুপারস্টার হয়ে গেছিল। চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমেজ 1809 চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমেজ, চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ প্রকাশিত হলো। ইটস এ ডেসক্রিপশন অফ ট্রাভেল। এটা একটা ঘুরতে যাওয়ার গল্প। বুঝতে পারলে? হিয়ার এ পিলগ্রিমেজ, হিয়ার এ পিলগ্রিম, এখানে একটা পুণ্যার্থী পুণ্য অর্জনে বার হয়েছে। ইজ ডিসগাস্টেড উইথ দ্য লাইফ অফ প্লিজার, যে ভোগবাদে পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠেছে। ভোগবাদ আনন্দ করে করে, এনজয় করে করে, সেক্সুয়াল লাইফ লিড করে করে পুরো এক্সট্রিম লেভেলে চলে গেছে। নিয়ে আর তার কোনো কিছু এগুলো ভালো লাগছে না। সে সেজন পুণ্য অর্জনে পৃথিবীকে ট্রাভেল করবার উদ্দেশ্যে বার হয়েছে। বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন রীতির সাথে, বিভিন্ন ম্যারেডের সাথে, বিভিন্ন ম্যানের সাথে পরিচয় ঘটছে তার। এখানে কোনো কি ন্যারেটার না, এখানে বাইরন নিজের গল্প বলছে? বাইরনের পার্সোনাল লাইফের সাথে ম্যাচ করছে তোরে? করছে না, তাই না? তাহলে এটা পুরোপুরি একদম পার্সোনাল লাইফে অটোবায়োগ্রাফিক্যাল মোডে লেখা। ঠিক আছে, আমরা এই যে পাই না, দ্য চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, ইটস এ ডেসক্রিপশন অফ ট্রাভেল। এটা একটা ট্রাভেলিং এর ঘটনা। হিয়ার ইজ এ পিলগ্রিম ইজ ডিসগাইজড অফ দ্য লাইফ অফ এ প্লিজার। এখানে একটা পুণ্যার্থী রয়েছে বা ভ্রমণার্থী রয়েছে, যিনি ভোগবাদে লিপ্ত হয়েছেন এতটাই বেশি যে আর কোনো কিছুই তার ভালো লাগে না। পার্থিব জিনিস, গাড়ি বাড়ি, ঠিক আছে, কোনো কিছুই তার ভালো লাগে না। হি গোজ আউট অন এ ট্যুর। সে নতুনত্বের খোঁজে একটা ট্যুরে বার হয়ে গেছে। কিসে বার হয়ে গেছে? ট্যুর। দ্য ফার্স্ট টু ক্যান্টোস টেক টু পর্তুগাল, স্পেন অ্যান্ড গ্রিস। তারা এবার চলে গেল, এবং আমরা প্রথমে যদি দুটো ক্যান্টো পড়ি বইটার প্রথম দুটো ক্যান্টো, ফার্স্ট ক্যান্টো সেকেন্ড ক্যান্টো যদি আমরা পড়ি, ঠিক আছে, সেখানে দেখতে পাবো পর্তুগালের গল্প, স্পেনের গল্প আর গ্রিসের গল্প। যে লোকটা পর্তুগালে গেল, তারপর স্পেনে গেল, তারপর কোথায় গেল? গ্রিসে গেল। ঠিক আছে, অ্যান্ড ইন এ কার্বন কপি অফ বাইরন হিমসেলফ। এখানে যে ন্যারেটারটা রয়েছে, যেন মনে হবে আমরা যতবারই পড়বো যেন মনে হচ্ছে বাইরন নিজের কথাই বলছে, যেন কার্বন কপি অফ দ্য বাইরন। বুঝতে পারলে কিনা? অফ দ্য পোয়েট বাইরন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বাইরনস রোমান্টিক এক্সপ্রেশনস, রোমান্টিসিজম ইজ এক্সপ্রেস। এই বইয়েতে, এই যে চাইল্ডস হ্যারোল্ডস পিলগ্রিমেজে বাইরনের রোমান্টিক কনসেপ্টগুলো আমরা দেখতে পাই। চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিম ইজ এ গ্রেট পোয়েম and it's a colorful poetry. It has a lyrical quality. এটার মধ্যে একটা লিরিক্যাল কোয়ালিটি রয়েছে, and it's full of personal feeling. এটার মধ্যে প্রচুর পার্সোনাল ফিলিংস রয়েছে। হ্যাঁ না? Byron himself said, I woke up one morning and found myself famous. আমি একদিন সকালে ঘুম থেকে উঠলাম এবং দেখলাম আমি বিখ্যাত হয়ে গেছি। Byron says here is about a people. এই বইয়েতে বাইরন যত যত দেশে যাচ্ছে, সেখানে যত যত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ঘুরছে, সেই দেশগুলো রীতি নীতি, লোক এবং তাদের প্রথা, এইগুলো নিয়ে বলছে আমাদের। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? চাইল্ডস হ্যারোল্ডস পিলগ্রিমেজ, ম্যানার, লাইফ, পলিটিক্যাল ইভেন্টস অলসো। হিজ ওরিয়েন্টাল ভার্স রোমান্সেস অলসো ভেরি ফেমাস। তার কিছু ওরিয়েন্টাল ভার্স রোমান্সেস লিখেছিলেন, সেগুলো কিন্তু খুব বিখ্যাত হয়েছিল। বুঝতে পারলি কিনা?
যেমন এখানে কয়েকটা দুই একটা নাম দেওয়া আছে দেখবে, ঠিক আছে, এগুলো পারলে মনে রাখবে, আদারওয়াইজ এক্সিটও করতে পারো। তবে তার ম্যানফ্রেড এবং কেন, ঠিক আছে, এইগুলো তার বিখ্যাত লেখা। ম্যানফ্রেড, কি নাম? ম্যানফ্রেড। এবং কেন, ঠিক আছে, দ্য প্রিজন অফ চিলন, ঠিক আছে, দ্য আইল্যান্ড, দ্য ভিজন অফ জাজমেন্ট, ডন জুয়ান আর ভেরি অ্যাট্রাক্টিভ। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি তিনটা লেখার নাম বললাম আমাদের লর্ড বাইরনের, ঠিক আছে। প্রথমে ছিল আওয়ার্স অফ আইডলনেস, প্রথম লেখা, যেটা নিয়ে প্রচুর এডিনবার্গ রিভিউ কি করলো, সমালোচনা করে দিল। তখন যারা রিভিউ করেছে তাদের এগেনস্টে লেখা লিখলো, সেটা লেখাটার নাম কি ছিল? ইংলিশ বার্ড অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। আর তারপরে তার আসল লেখাটা প্রকাশিত হলো, সেটা হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। হ্যাঁ না, এইটা তো পুরো তাকে হিট বানিয়ে দিল। ও সকাল ওর মনে হলো এই লেখাটা প্রকাশিত হওয়ার সাথে যে আমি হঠাৎ করে বিশাল বিখ্যাত এবং সফল হয়ে গেল। এই লেখাটা এতটাই বিখ্যাত ছিল, এখানে একটা ট্রাভেলগের মতো, ট্রাভেল জার্নি করছে এবং সেখানকার বর্ণনাগুলো করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইটা আমরা দেখতে পাই। এছাড়াও তার কিছু বিখ্যাত লেখা আছে, সেগুলো মনে রাখতে হবে। দ্য ম্যানফ্রেড, নাম হচ্ছে ম্যানফ্রেড, কেন, প্রিজন অফ চিলন, দ্য আইল্যান্ড, দ্য ভিজন অফ জাজমেন্ট আর ডন জুয়ান। এগুলো তার বিখ্যাত লেখা, এগুলো মনে রাখতে হবে। ডন জুয়ানটা তো 100% মনে রাখবে, এটা বিশাল ইম্পর্টেন্ট, পাঁচে চলে আসতে পারে ডন জুয়ান। ডন জুয়ান গল্পটা বিরাট ফালতু টাইপের গল্প, ঠিক আছে। ডন জুয়ানের গল্পটা কিরকম শোন, ডন জুয়ানের গল্পটা শোন। এখানে আছে যদিও জিনিসটা জানবো, তো ডন জুয়ানের ফ্লোটা বলে দিই, কারণ এতগুলো গল্পের মধ্যে একটাই গল্প তোর মনে থাকবে, বেশি ভালো করে মনে থাকবে, সেটা হচ্ছে ডন জুয়ানের গল্পটা। 16 বছরের একটা ছেলে, নাম হচ্ছে ডন জুয়ান, ঠিক আছে, পুরো পাকা ছেলে, বুঝতে পারলি? এবারে কি হয়েছে, ওই ছেলেটা তার মায়ের যে বান্ধবী তার সাথে রিলেশনশিপ করছে, বুঝতে পারলি? সো দ্য বয় ইজ মেকিং এ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ দ্য মাদার্স ফ্রেন্ড, রাইট? এইটা হচ্ছে ডন জুয়ান। এবার ওর মা জানতে পেরে যাচ্ছে, তখন বলছে না, একে তো এখানে রাখবো না, তাহলে খারাপ হয়ে যাচ্ছে। এবং তখন তার মা তাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারলি কিনা? এবারে যে জাহাজে যাচ্ছে, ঠিক আছে, অদ্ভুত বিষয়, ওকে এবার পাঠানো হচ্ছে বাইরে। এইবারে জাহাজটা ডুবে যাচ্ছে, বুঝতে পারলি? এবারে সাঁতার কাটতে কাটতে একটা নতুন দ্বীপে পৌঁছাচ্ছে। যে দ্বীপটাতে পৌঁছাচ্ছে ওখানে একটা সুন্দরী মেয়ে, বুঝতে পারলি, তাকে তুলছে, তার সাথে তার পুরো প্রেম চলছে, তার ঘরেই থাকছে, তার সাথে পুরো লাভ মেকিং চলছে, যখন পুরো মানে হি ইজ ইন দ্য মুন, ও পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ করে তার বাবা চলে এসছে, তার বাবা আবার গব্বর সিং, বুঝতে পারলি, ডাকু, পাইরেটস, জলদস্যু। তো তখন শুনলো যে ওর মেয়ের সাথে প্রেম করছে, ওকে শিকলে বেঁধে রাখলো। কোথায়? জাহাজটাতে তাকে বেঁধে রাখলো, ডন জুয়ানকে। তারপর এবং মেয়েটা এই সমস্ত টর্চার সহ্য করতে না পেরে মেয়েটা মরে যাচ্ছে, এবং তখন ওর বাবাটা আরো রেগে যাচ্ছে এই ছেলেটার উপর, ওকে তখন স্লেভ হিসাবে বিক্রি করে দিচ্ছে। স্লেভ বুঝিস? কৃতদাস। ওকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিচ্ছে লোকের কাছে। আগেকার দিনে মানুষ বিক্রি হতো, ঠিক আছে, তো স্লেভ হিসাবে বিক্রি করছে। এইবার একটা সুলতান ছিল, শোন, ঠিক আছে, গল্পটা বিশাল। এবার সুলতানের আবার অনেকগুলো রানী হয়, যে সুলতানের সব থেকে ছোট রানী ছিল, ঠিক আছে, সেই ছোট রানীটার আবার বিরাট পছন্দ হয়ে যাচ্ছে ডন জুয়ানকে। সে এবার ডন জুয়ানকে রাখছে নিজের কাছে এবং ডন জুয়ানকে ইমপ্লোর করছে এবং ডন জুয়ানের সাথে প্রেম করবার চেষ্টা করছে। কে? সুলতানের ছোট রানীটা। সুলতান জানতে পারলে তার কি হবে বলতো? ডন জুয়ানের তখন তার ভয়ও লাগছে। কার? প্রেম করছে, ওর ভয়ও লাগছে, ঠিক আছে, যদি সুলতান জানতে পেরে যায় তাহলে কি হবে। তখন কি হলো, ওখান থেকে পালিয়ে যাচ্ছে, নিয়ে তারপর শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি ও ক্যাথরিনের কাছে আসছে এবং ক্যাথরিনের সাথেও তার একটা সম্পর্ক গড়ে উঠছে এবং ক্যাথরিনও তাকে বলছে যে তুই স্পাই হয়ে চলে যা, আমাকে যদি ভালোবাসিস। ওকে স্পাই বানিয়ে পাঠিয়ে দিচ্ছে, গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। এইভাবে আমরা ডন জুয়ানের গল্পটা দেখতে পাই, বুঝতে পারলি কিনা? দেখ তারপর কি আছে। দ্য ম্যানফ্রেড ইজ, আচ্ছা, তার কয়েকটা বিখ্যাত লেখা মনে রাখবি। ম্যানফ্রেড বললাম, কেন বললাম, প্রিজনার অফ চিলন বললাম, দ্য আইল্যান্ড বললাম, দ্য ভিজন অফ জাজমেন্ট বললাম এবং ডন জুয়ান বললাম, তাই না? এই সমস্তগুলো আমি বললাম, রাইট?